আমার তো ওরকম কিছু নাই, তুমি আমাকে কিছু টাকা দাও, আমি নকশি কাঁথা দিয়েই শুরু করবো, যেহেতু আমি কাঁথার কাজটা পারি। 2003 থেকে 2023 সাল, এই যে 20টা বছর আমাকে মিসইউজ করা হয়েছে। আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে এই অনুষ্ঠানটা আমরা প্রচারিত করি নর্মালি নিজের ইউটিভি লাইভ থেকে, এবং এই অনুষ্ঠান প্রচারের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে আমরা যে একটা ব্যাচে 90 দিন করে যে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি গত প্রায় 7 বছর 3 মাস ধরে, এর ইম্প্যাক্টটা কী, এর রেজাল্টটা কী, এর মধ্য দিয়ে আসলে আমরা কি কোনো সমাজে মানুষের মধ্যে, তরুণদের মধ্যে একটা ইম্প্যাক্ট বা উদ্যোক্তা তৈরিতে কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছি কিনা। আমরা এটা শুধুমাত্র উদ্যোক্তা তৈরি করছি না, আমরা এখানে দক্ষতা উন্নয়ন করছি, আমরা সামাজিক মানবিক কাজ করছি, আমরা ভ্যালুসগুলো তৈরি করার চেষ্টা করছি, একটা মানুষ যাতে একটা ভালো মানুষ হিসাবে, সামাজিক মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসাবে তৈরি হতে পারে, সেই চেষ্টাগুলো আমরা এখানে করে যাচ্ছি। তো এই চেষ্টাগুলোর রেজাল্টটা আসলে আপনাদেরকে বলার জন্য এই ফাউন্ডেশনটা এবং এই প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে, এবং এই শোটার ব্যবস্থা করা হয়েছে। এবং এই যে মানুষগুলো যারা এসে এখানে গল্প বলেন, তাদের আসলে গল্প শোনার বা বলার তেমন কোনো জায়গা নাই। সেই জায়গাটাও আমরা তৈরি করে দিয়েছি, যাতে আমরা হাজারো লাখো মানুষের সামনে তাদের গল্পকে আমরা ছড়িয়ে দিতে পারি। এবং আরেকটা বিষয় যেটা এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তাদেরকে প্রমোট করা, তাদের পরিচয়টাকে আরও অনেক বেশি মানুষের সামনে তুলে ধরা, এবং তাদেরকে আরও উদ্যোক্তা হিসাবে তাদেরকে এগিয়ে যেতে, তাদের বিশ্বাসযোগ্যতা তৈরি করতে, তাদের ব্র্যান্ড তৈরি করতে, এবং একই সঙ্গে তাদের সেল বাড়াতে এই ফাউন্ডেশনটা, এই এই শোটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আসছেন, তাদের গল্প শুনবো, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই গল্প আপনাদেরকে অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে, এবং নতুন করে ভাবনা তৈরি করবে। এবং প্রত্যেকটা গল্প হচ্ছে এক একটা নতুন বিজনেস আইডিয়া, প্রত্যেকটা গল্প হচ্ছে এক একটা অনুপ্রেরণা, প্রত্যেকটা গল্প আপনাদেরকে নতুন করে ভাবনার শেখরে নিয়ে যায়, যাতে করে আপনারা চিন্তা করতে পারেন যে আমি যেটা সবসময় বলি, ওনারা পারলে আপনারা কেন পারবেন না। তো সেই দুইজন আজকে আমাদের সঙ্গে এসছেন। একজন হচ্ছেন শিলামণি, উনি গাজীপুর জেলার। ওনার গল্প আমরা শুনবো, কিভাবে মাত্র 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে এখন প্রায় 1 লক্ষ টাকা সেল করেন মাসে, সেই গল্প আমরা শুনবো। এবং একই সঙ্গে এসছেন বিল্লাল হোসেন। উনিও মাত্র অল্প টাকা দিয়ে, বাবার দেয়া 10,000 টাকা দিয়ে উনি শুরু করেছেন, কিন্তু ওনাকে যেই শব্দটা অনুপ্রাণিত করেছে, উনি যেটা বলেছেন আমাকে, সেটা হচ্ছে চাকরি করব না চাকরি দেব। এইটা ওনাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে, এবং সেই মানুষটা এখন মাসে 3 লাখ টাকা সেল করছেন। ওনাদের আগামীর স্বপ্ন কী, কীভাবে এই জায়গায় আসলেন, কতটা চড়াই উতরাই ছিল, দুঃখ কষ্ট বেদনা, আমরা এই মুহূর্তে রেজাল্টটা দেখি, কিন্তু তার পেছনের গল্পটা আমরা অনেক সময় জানি না। সেই গল্পটাই আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। সো আমরা চলে যাচ্ছি দুজনের কাছেই। প্রথমেই আমাদের শিলামণি, আপনার কাছে শুনতে চাই, কিভাবে আপনার মনের মধ্যে স্বপ্ন আসলো যে আমিও একজন উদ্যোক্তা হব, আমারও একটা পরিচয় তৈরি করব, এই ভাবনাটা কিভাবে আসলো? জি স্যার, আসসালামু আলাইকুম। একটু জোরে বলবেন। হ্যাঁ। প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রবের প্রতি, যিনি আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় বাবা মার প্রতি, যাদের ভালোবাসায় আমি এই পৃথিবীর আলো দেখতে পেরেছি। আর অনেক বেশি কৃতজ্ঞতা প্রিয় স্যার আপনার প্রতি, যে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দিয়েছে। তো আমার শুরুটা হচ্ছে, শুরু থেকেই বলি, আমার জন্ম হচ্ছে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কেরানীনগর গ্রামে। তো ছোটো থেকেই গ্রামে বড় হওয়া। তারপর পড়াশোনা এসএসসি পাশ করার পরে ইন্টারমিডিয়েট ভর্তি হই। তো ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা চলাকালীন আর কি, আমার লাস্ট পরীক্ষা ছিল আইসিটি পরীক্ষা। তো ওই পরীক্ষার মাঝখানে 1 সপ্তাহ গ্যাপ ছিল, ওই গ্যাপের মধ্যে হচ্ছে আমার বিয়ে হয়ে যায়। তো আর পড়াশোনাটা করতে পারিনি। তো আমার অনেক ইচ্ছে ছিল যে আমি চাকরি করব, মানে আমার ছোটো থেকেই ইচ্ছে আমি পড়াশোনা করে কিছু একটা করব, চাকরি করব। তো আমার ওই ইচ্ছেটা আর পূর্ণ হলো না। তারপর সংসার নিয়ে ব্যস্ত থাকা।
তারপর হচ্ছে ফেসবুক তো আমরা সবাই করি, তো ফেসবুকে আপনার ভিডিওগুলো দেখতাম বা ইউটিউবেও দেখতাম। তো একদিন আমার হাজবেন্ড আমাকে বললো যে তুমি মানে ফেসবুকে একটা দাও, পোস্ট করো যে আমি রেজিস্ট্রেশন করতে চাই। তো পরে আমি একদিন দিচ্ছি, দেওয়ার পর অনেক ভাই হেল্প করছে। কিন্তু আমার হাজবেন্ডের মাধ্যমে এই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে আমার যুক্ত হওয়া, ও হচ্ছে 25তম বেসে রেজিস্ট্রেশন করার পরে ক্লাস করে। তারপর হচ্ছে আমাকে একদিন বলতেছে যে তোমার তো অনেক বড় কষ্ট, যে তুমি পড়াশোনা করতে পারো নাই, চাকরি করতে পারো নাই। তা আমি ওকে সবসময় বলতাম যে আমার একটাই কষ্ট সবসময় থেকে যাবে, যে আমার খুব ইচ্ছে ছিল চাকরি করার, কিন্তু আমি করতে পারি নাই। তো ও একদিন আমাকে বলতেছে যে তোমার এই কষ্টটা আর থাকবে না, তোমার চাকরি করতে হবে না, তুমি চাকরি দিতে পারবা, আমি এমন একটা প্রতিষ্ঠানের বলবো ফাউন্ডেশনে তোমাকে যুক্ত করে দেবো। তো আমি তখন বললাম যে চাকরি করবো না, কিভাবে দিব, আমি তো আমার স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পারি নাই, পড়াশোনা করতে পারি নাই। পরে ও বলতেছে যে না তুমি পারবা। তারপর ও হচ্ছে আমার হাজবেন্ডই আমাকে 26তম বেচে রেজিস্ট্রেশন করায় দেয়। পরে বলতেছে যে তুমি এখানে প্রতিদিন ক্লাস করবা বা যে সেশনগুলো দিবে সেশনগুলো পড়বা। তো তারপর থেকে 26তম বেচে শুরু থেকেই আমি শুরু করি ক্লাস। কিন্তু আমি স্যার প্রথমে কথাই বলতে পারতাম না, প্রায় 1 সপ্তাহ শুধু শুনতাম, মানে আমাকে ডাকতো পরিচয় দেওয়ার জন্য, কিন্তু আমি সাহস পেতাম না যে কিভাবে বলবো বা কী। তো তারপর এরকম টানা 1 সপ্তাহ শুধু শুনছি যে কিভাবে কথা বলে বা তাদের কথা বলার কীরকম। তারপর থেকে আস্তে আস্তে মানে কথা বলা শুরু করার পর দেখলাম যে না আমার কাছে ভালোই লাগে। তারপর বলতেছে যে তুমি মানে এটার পিছনে আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করছে। তারপর বলতেছে যে তুমি করো, মানে এখন থেকে বিশ্লেষণ করার চেষ্টা করো, বিশ্লেষণ করলে তোমার কথা বলার জড়তা অনেকটা কেটে যাবে। তো পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে ইনশাল্লাহ সব হবে। তা আস্তে আস্তে কিছু বিশ্লেষণ করার চেষ্টা করলাম। তো দেখছি যে না আলহামদুলিল্লাহ ভালোই। আজকে তো ভালোই কথা বলছেন এবং আপনার হাজবেন্ড আপনাকে নিশ্চয়ই দেখছেন লাইভে। হ্যাঁ, তারপর হচ্ছে এভাবেই আমার শুরু লেগে থাকাটা। তো আপনার অনেকগুলো বাণী আছে, তো তার মধ্যে থেকে আমি একটা বাণী আমার মধ্যে নিজে নিচ্ছি যে স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন। তো আমিও স্বপ্ন দেখা শুরু করলাম। আমি হচ্ছে স্যার মানে আগে থেকেই সেলাই কাজ করতে পারতাম, সেলাই কাজ মানে টুকটাক বাসার মধ্যে নিজের জন্য ততটুকু আর কি করতাম। তারপর থেকে যখন এখানে দেখলাম যে না সেলফ পোস্ট দেওয়া যায়, মানে একটা বেচ শেষ হওয়ার পর সেলফ পোস্ট করা যায়, তারপরে হচ্ছে যে উদ্যোক্তাদের জন্য যে রাখছেন পণ্য প্রদর্শনী, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। তারপর হচ্ছে করা মানে সেলফ পোস্ট তো আছেই, তো এইভাবেই শুরু করলাম, মানে সপ্তাহে 2 দিন সেলফ পোস্ট। তারপরে হচ্ছে পণ্য প্রদর্শনী, তো পণ্য প্রদর্শনীও করতে পারতাম না, কিন্তু আমাদের উপজেলার মানে ভাইয়া আপুরা আমাকে এত হেল্প করছে যে আমি এত দ্রুত এই জায়গায় আসতে পারছি। তাদের সহযোগিতায় ভালোবাসা সবার প্রতি আমার অনেক বেশি কৃতজ্ঞতা। তো এ পর্যায়ে আমি হচ্ছে মাত্র যখন ব্যবসাটা শুরু করব, তো আমার হাজব্যান্ডকে বললাম যে তো আমার তো ওইরকম কিছু নাই, তুমি আমাকে কিছু টাকা দাও, আমি নকশি কাঁথা দিয়েই শুরু করবো, যেহেতু আমি কাঁথার কাজটা পারি। আর আপনি একটা মধ্যে বলেছিলেন যে কাজকে ভালোবাসুন, মানে ভালোবাসার কাজকে ভালোবাসুন, তারপরে কাজের মধ্যে ওই ভালোবাসার এটা ফুটে উঠবে। তো আমি বললাম যে আমি যেহেতু সেলাই কাজ পারি, তো আমি নকশি কাঁথা দিয়েই শুরু করব। তো বললো যে কত টাকা লাগবে। তারপর বললাম যে ব্যবসার মধ্যে তো লস থাকবেই, তো আমি অল্প দিয়েই শুরু করব, মানে প্রথমে বেশি দিয়ে করব না, 5,000 টাকা দাও। পরে বললো যে ঠিক আছে করতে পারবো। তো আমি বলছি যে হ্যাঁ ইনশাল্লাহ করতে পারবো। তারপর 5,000 টাকা দেওয়ার পরে আমি 5,000 সর্বপ্রথম হচ্ছে আমি আমার নরসিংদী যেহেতু বাড়ি, বাবার বাড়ি নরসিংদী, শ্বশুর বাড়ি হচ্ছে গাজীপুরে, তো আমি বললাম যে আমি বাবুরহাট থেকেই কাপড় দিয়ে শুরু করি। তো আমি 5,000 টাকার কাপড় এনে শুরু করলাম। প্রথমে হচ্ছে আমি আত্মীয়র মধ্যে থেকেই শুরু করছি, যে আমার বোন থাকে ঢাকায়, ও বলতেছে যে আমাদের এখানে তো আর কি নকশি কাঁথারই চলে, আমার এক আন্টি করে, তো তুমি যদি বানাই দিতে পারো তো আমি দেখি সেল করতে পারি। বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপর আমি 2টা কাঁথা ওই আপুকে দেই যে তুমি দেখো সেল করতে পারো কি না। ওকে দেওয়ার পর মানে 2 দিনের মধ্যে 2টা কাঁথা সেল হয়ে গেছে। কিন্তু আমার হচ্ছে যে আমি নিজে যেহেতু সেলাই করি, আর ড্রয়িংটাও আমি নিজে করি, সেলাইও আমি নিজে করি, সব কিছুই আমি নিজে।
তো ওই ক্ষেত্রে প্রফিটটা একটু আর কি কম, যে আপনি বলছেন যে লাভ কম করবেন, সেল বেশি করবেন। তো যখন দেখলাম যে 2 দিনেই 2টা কাঁথা সেল হয়ে গেছে, পরে ভাবলাম যে না, আরও করব। তারপর যেই আর কি আমি 5,000 টাকার যে কাপড় আনছি, সবগুলোই কাঁথা আমি নিজেই তৈরি করি। একটু সময় লাগছে, 1 মাসের মতো লাগছে। তো আমি কাঁথাগুলো তৈরি করে ওকেই দিই যে দেখো তুমি শুরু করো। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে। তো স্যার আলহামদুলিল্লাহ আমার ওই কাঁথাগুলো সেল হওয়ার পরে আমি আবার যাই যে কাপড়ের জন্য, আমি আবার কাপড় নিয়ে আসি। তো আমার হাজব্যান্ড বলতেছে যে দেখো অল্প দিয়েই শুরু করো, যদি আর কি লস হয়। তো আমি বললাম যে লস হবেই, ব্যবসার মধ্যে লস হবে, এটা ভেবেই ব্যবসা করতে হবে, শুধু লাভের আশা দেখে তো ব্যবসা হবে না। পরে বলতেছে আচ্ছা দেখো। তো যেহেতু আমি একা, হাজব্যান্ড প্রবাসী, সব কিছুই আমার একা সামলাতে হয়, সংসার। পরে বলছি যে না আমি পারবো, ওই সাহসটুকু আমার মধ্যে আছে যে আমি পারবো। তারপর যাই কাপড় আনার জন্য, কিন্তু স্যার দুঃখজনকভাবে কাপড় নিয়ে আর বাড়িতে আসতে পারি নাই। যে কাপড়গুলো সিএনজি দিয়ে আসার সময় সিএনজির পিছনে রাখছিলাম, তা আমার আর মনে নাই যে আমি শুধু মানে খালি হাতেই নেমে গেছি। মানে আমার হাতে কিছু কাপড় ছিল, আর যেগুলো বেশি ছিল ওইগুলো পিছনে রাখছিলাম। তো হাতেরগুলো নিয়েই বাড়িতে চলে আসি, আমার আসার কথাও মনে নেই। তো বাড়িতে আসার পরে আমার খেয়াল হয়েছে যে আমার কাপড় তো আছে, মানে কাপড় তার নিয়ে আসিনি। যাক, পরে আর আমি পাই নাই। তো ওইখানে প্রায় 15,000 টাকার কাপড় ছিল, কিন্তু ওইটা আর পাওয়া হয় নাই। তারপরও একটু মন খারাপ করছে যে আমি বললাম পারবো না, বলছি যে না আমি পারবো। মানে একবার পারি না দেখে তো আমি থেমে যাব না, আমি আবার শুরু করব, আবার চেষ্টা করব। তা আমার কাছে কিছু টাকা ছিল, সেই 5,000 টাকাই আবার ওই 5,000 টাকা নিয়ে আমি যাই। ওই 5,000 টাকারই কাপড় আবার নিয়ে আসি, নিয়ে আসার পরে আবার শুরু করি। শুরু করার পর ওইগুলো আলহামদুলিল্লাহ সেল হয়েছে। তো যারা রিপিট কাস্টমারটা আমার আলহামদুলিল্লাহ বেশি। তো কাস্টমার পেলেন কিভাবে, মানে সেলটা বাড়লো কিভাবে? সেলটা বাড়ছে হচ্ছে স্যার মূলত আমার এই ফাউন্ডেশন থেকেই। তো সেলটা বাড়ার মূল কারণটা হচ্ছে আমার পণ্য প্রদর্শনী, যেটা এটা পণ্য প্রদর্শনীতে হচ্ছে আমার গাজীপুর, আমার ফার্স্ট পণ্য প্রদর্শনী আমার নিজের জেলায় গাজীপুরে। তো ওইটা আলহামদুলিল্লাহ স্যার আমার সবচেয়ে বড় সেল। প্রথম দিন পণ্য প্রদর্শনীতে আমার 28,400 টাকার মানে অর্ডার আসে। তো আমি তো মহা খুশি যে একদিনেই এত টাকা, বা আমি কিভাবে ওদেরকে প্রোডাক্ট দিব, তখন তো আমার চাপ পড়ে গেছে। তো আমি সবার থেকে সময় নিলাম, কারো কাছ থেকে 15 দিন, বা কাঁথার কাজের ডিজাইন বুঝে কারো কাছ থেকে 1 মাস এরকম সময় নিয়ে আলহামদুলিল্লাহ কাঁথাগুলো দিতে পেরেছি। তো তারপর থেকেই এই পণ্য প্রদর্শনীর মাধ্যমেই আমার সেলটা বেশি। আলহামদুলিল্লাহ। এখন নিশ্চয়ই আপনাকে অনেকেই চেনে, এবং সেটাও একটা বড় কারণ আপনার সেল বেড়ে যাওয়ার। এবং আমরা শুনলাম আপনি এখন কত টাকা সেল করেন মাসে? এখন আলহামদুলিল্লাহ স্যার, আমি যদি এই ঈদের কথা বলি তাহলে হচ্ছে আমার ফাউন্ডেশন থেকেই 70,600 টাকা সেল হয়েছে। আর ফাউন্ডেশনের বাইরে অফলাইন বা আমার পেজ আছে, ওখান থেকেও হয়েছে আলহামদুলিল্লাহ স্যার 1,55,000 টাকা। অসাধারণ, অসাধারণ। সো সেই ট্যাক্সিতে কাপড়গুলো যে হারিয়ে গেল, এরপরে যদি মন খারাপ করে আপনি আর না, আমি থেমে যাই না, কারণ শিক্ষাটা তো আপনার থেকেই নেওয়া। হ্যাঁ, থেমে গেলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। উদ্যোক্তারা পড়ে যাবে, হোঁচট খাবে, ব্যথা পাবে, আবার উঠে দাঁড়াইতে হবে। এটা হচ্ছে উদ্যোক্তা স্পিরিট। আমরা শুনবো আপনার কাছ থেকে আপনার আগামী দিনের স্বপ্নের কথা, আপনার কোনো দুঃখের কথা, কষ্টের কথা যদি থাকে সেটাও শুনবো। তার আগে আপনার কাছে আসতে চাই বিল্লাল সাহেব, আপনার গল্পটা যদি এরকম করে একটু বলেন, এবং সেখানে নিজের বলার মতো একটা গল্প কতটা সাথে ছিল আপনাকে এগিয়ে যাওয়ার জন্য, যদি আপনি বলছেন যে একটা স্লোগান আপনাকে অনেক পরিবর্তন করে দিয়েছে জীবনে, একটু বলেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আমার এসেছি একদম অজপাড়া গায়ে। আমি যদি বলি জামালপুর জেলা ইসলামপুর থানার আপনার যমুনা নদীর পাড়ে। তো আমার স্কুলটাও ছিল একদম ধরেন ভাঙাচোরা একটা টিনের ঘরের, মানে মনে হচ্ছে যে বাতাস আসলে পড়ে যাবে এমন একটা জায়গা থেকে। তবে আমার স্বপ্নটা তখনই অনেক বড় ছিল। আমার কাছে মনে হয়েছে যে না, আমি গ্রামে থাকলে আমি বড় হতে পারবো না, তো আমাকে শহরে যেতে হবে। আমি এসএসসি কমপ্লিট করে এইচএসসির জন্য আমি শহরে চলে আসি, এবং গাজীপুরে কাজী আজিমুদ্দিন কলেজ, সেখানে আমার পরিচিত যেহেতু লোকজন থাকতেন, তাদের রেফারেন্সে ওই জায়গায় আমি ভর্তি হয়ে যাই এবং সেই থেকে কন্টিনিউ করি। আমি 2009 সালে
মূলত আমি চাকরিতে জয়েন করি ম্যাটাডোর বলপেনে এজ এ রিপ্রেজেন্টেটিভ হিসেবে। সেখানে ভালো করার কারণে আমাকে প্রাণ আরএফএল গ্রুপ আমাকে হায়ার করে তারা, এবং আমি ঢাকা ডিভিশনাল সেলস মানে এক্সিকিউটিভ হিসেবে আমি কাজ করি দীর্ঘদিন। এরপর আবার সুইচ করে আমি অপশন ইন ফার্মায় চলে যাই। অপশন ইন ফার্মায় আমি জোন ম্যানেজার হিসেবে আমি কাজ করেছি দীর্ঘদিন। কিন্তু এখানে এসে আমার কাছে একটু প্রবলেম হয়েছে। প্রবলেম বলতে এরকম যে থাকে না কিছু ব্যক্তি যে যাদের আমার স্বপ্নটাকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করে, Official internal politics. পলিটিক্স যেটা থাকে, সেই পলিটিক্সে পরে আমাকে তারা যে কোনো একটা ট্রাফে ফেলে আমাকে চাকরিচ্যুত করে। অথচ আমি এই প্রতিষ্ঠানকে পরপর 3 বছর, আমি লাইফেই বলছি 3 বছর আমি পুরো বাংলাদেশে আমি ফার্স্ট হই সেলসে। হ্যাঁ, কিন্তু তারা কেন জানি না সামহাও আমাকে এরকম ট্রাফে ফেলে। পরে আমার চাকরিটা আর ভালো লাগে না, মানে চাকরি শব্দটা আমার কেমন জানি একদম ভিতরে একটা ঘৃণার জন্ম দেয়। আমার কাছে তখন মনে হচ্ছিল যে আমি চাকরি করব না। কিন্তু ফ্যামিলি তো আমরা যেহেতু নিম্নবিত্ত পরিবারে, তো আমার তো চাকরি করতে হবে। সেই সুবাদে বারবার চাকরিতে যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিই, কিন্তু একটা সময় গিয়ে আবার ব্যাক করি যে না, আমার দ্বারাই হবে না, চাকরিতে আর জয়েন করা হলো না। তো আমার হাতে কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে আমার এলাকার গাজীপুরের সিনিয়র বড় ভাই তারা বললেন যে যেহেতু তুমি মেধাবী, চাকরিও করছো না, তাহলে তুমি একটা কাজ করো, চলো আমরা একটা অনলাইন বিজনেস করব। তো তাদের সঙ্গে আমি কম্বাইন একটা প্রতিষ্ঠান আমরা শুরু করি। আমরা খুব ভালো করছিলাম 2017 সালের পরে, কিন্তু কে জানে যে কোভিড-19 আসবে না, এখানে আমরা আসলে অনলাইনটা ওইভাবে সার্ভাইভ করতে পারিনি। তো আমার হাতে যে টাকাটা ছিল প্রায় 6 লক্ষ টাকা, সেটা কিন্তু আমার শেষ হয়ে যায়। এরপরেই তো হতাশা শুরু হয়। হ্যাঁ, হতাশা শুরু হয়। আমার পরিবার মানে সবাই এক ধরনের, আমি যেহেতু পরিবারের বড় ছেলে, আমরা 4 ভাই, তো সবাই এক ধরনের মনে করে যে বড় জনে এরকম ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আমরা মনে হয় আর সার্ভাইভ করতে পারবো না। বিশেষ করে আমার ওয়াইফ তো একদম মানে ভেঙেই গেলেন। আমি শুধু তাকে বোঝানোর চেষ্টা করছি যে এতটুকু বিশ্বাস রাখো, কোনো না কোনো ওয়ে কিন্তু বের হবে। তখন আমি এই যে ইউটিউব ঘাঁটতাম স্যার, ইউটিউব ঘাঁটা এবং ইউটিউব থেকে আপনার সন্ধান পাওয়া নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে। আসলে তখনও না, আমি আপনার বিভিন্ন ভিডিও দেখতাম। তো আমি একটার পর একটা যখন ভিডিওগুলো দেখতেছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছে যে আমার মনের কথা বা আমি যেভাবে চিন্তা করি বা আপনি যেভাবে চিন্তা করেন মনে হচ্ছে মিলে যাচ্ছে। তো আমি দীর্ঘ প্রায় ধরেন 1 মাসের মতো একদম মানে নিরবিচ্ছিন্নভাবে আপনার ভিডিওগুলো দেখি। একটা পর্যায়ে গিয়ে আপনার একটা ভিডিওতে যেটা আপনি বলেছি যে চাকরি করব না, চাকরি দেব, এই যে একটা কথা আমার কাছে মনে হয়েছে যে ইয়েস আই ক্যান ডু ইট, আমি মনে হয় পারবো। তো অনলাইন মার্কেটিংয়ের আমার একটা সুবিধা হয়েছে, আমি কৃতজ্ঞতা জানি সেই সিনিয়র বড় ভাইদেরকে, যে আমরা যে প্রোডাক্টগুলো সেল করতাম সেখানে একটা প্রোডাক্ট ছিল, সেটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ার। তো এইটা মানুষের প্রয়োজন এবং মানুষ এটাকে ভালোভাবে নিতেন। তো আমার কাছে মনে হয়েছে যে এই প্রোডাক্টটা নিয়ে আমি শুরু করলে পারি। তো তখন থেকেই আসলে এই যে ওয়াটার পিউরিফায়ার, এটা নিয়েও আমি একটু ঘাটাঘাটি শুরু করি গুগলে বিভিন্ন মাধ্যমে, এবং যারা বাংলাদেশে আসলে এটা ইনপুট করে অথবা বিজনেস করে তাদের দ্বারা আমি যাই। আমার কিন্তু কোনো ওস্তাদ নেই, এক কথাই মানে আমি নিজে গিয়ে কাজটা আমি শিখি। শুধু যে সেলের জন্য তা না, এটার আফটার সেলস সার্ভিসটা খুব প্রয়োজন মানুষের, যেটা অনেক কোম্পানি কিটগুলো চেঞ্জ করতে হয়, এবং ইলেকট্রিক যেহেতু ডিভাইস, বিভিন্ন ইলেকট্রিক পার্টস আপনার নষ্ট হয়, ডিস্ট্রয় হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে এই কাজগুলো শেখা দরকার। তো আমার কাছে মনে হলো যে আমি যদি না শিখি তাহলে আমার টিম হলে আমি তাদেরকে লিড দিতে পারবো না, এবং কাস্টমার ক্ষতিগ্রস্ত হবে। দেখা যাবে যে একটা কিটের দাম হয়তো বা 500 টাকা, তারা চার্জ করে বসে আছে 1000 টাকা। তো এটা যেন না হয়, তো আমি ডিটেলস এটা শিখি এবং শুরু করতে গিয়ে একটু থমকে যাই, যেহেতু আমার কাছে পুঁজি নেই, আমি তো অল্প। তো আমি বিভিন্নভাবে চেষ্টা করি, কিন্তু ওই যে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কেউ হেল্প করে না। শেষ পর্যন্ত আমার বাবা, উনি এর আগে অনেকগুলো টাকা আমাকে দিয়েছেন, সেটাও আমি ওইভাবে কাজে লাগাতে পারিনি। তো শেষ পর্যন্ত উনি বললেন যে আমি তোমাকে একটা হেল্প করতে পারি, যে 10,000 টাকা আমি তোমাকে দিব, তবে এটা খরচ করা যাবে না, এটা তোমার মানে আশীর্বাদ স্বরূপ। এই টাকাটাই
তুমি ইউটিলাইজ করবে, এটা তুমি পর্যায়ক্রমে ব্যবহার করে তোমার চলতে হবে এটাকে। আমার কাছে তো মনে হয়েছে এটা 10 কোটি টাকা, কারণ আমার কাছে তো টাকা নেই। আর আমাদের প্রোডাক্টগুলো হচ্ছিল তখন আমি যখন শুরু করি সেই আপনার 2000 ধরেন 19 সালের দিকে, মানে লাস্টের দিকে আর কি, করোনার একদম লাস্টের দিকে, তখন আপনার হচ্ছে যে 5000-6000 টাকায় আমরা পাইতাম। তো আমার কথা হলো একটা কাস্টমার যদি একটা প্রোডাক্ট অর্ডার করে আমি এটা নিয়ে সেল করে আবার টাকা পাবো, আবার গিয়ে আমি আরেকটা নিয়ে আসবো। আমি শুধু এটাই করিনি, আমি যে কাজটা করছি প্রতি সেলে যে প্রফিট হইতো সেটার আমি প্রায় 30 থেকে 40% প্রফিটের টাকার কোনো না কোনো অ্যাক্সেসরিজ আমি কিনে জমাইতাম, পার্ট বাই পার্ট আমি জমাইতাম। এভাবে আমার যখন 6 মাস, তখন দেখি যে আমার মানে বাসার এক কর্নারে আমার বেশ কিছু প্রোডাক্ট জমে গেছে এবং কমপ্লিট একটা না 3টা মেশিনের মতো আমার প্যাকেজ। তারপর আমি দেখি এটা সম্পূর্ণ আমার প্রফিট, আমার সংসার তো চলছে, এই প্রফিট। এরপরও মনে হলো যে আমাকে হয়তো একটা ফিজিক্যাল একটা শপের প্রয়োজন। আর আপনি বারবার বলতেছিলেন যে বড় কোনো ইনভেস্ট কিন্তু মানে শুরুতেই মানে করা যাবে না, যে গর্জিয়াস করে অফিস করতে হবে বা লোক দেখানো কিছু, এরকম কিছু না। আমি সীমিত, মাত্র 3000 টাকা ভাড়া, আপনার 15,000 টাকা আপনার জামানত, এরকম একটা আমি শপ নেই গাজীপুর শহরে, সেটা হচ্ছে জয়দেবপুর বাস স্ট্যান্ড বলে এখানে। তো সেই জায়গা থেকে শুরু। আপনার স্যার আমি বলবো যে এখন তো আমার 10 লাখ টাকা প্লাস পুঁজি। হ্যাঁ, শুধু এটাই না, বাংলাদেশে রিফাত ওয়াটার টেকনোলজি এই ওয়াটার ট্রিটমেন্ট সেক্টরে এক নামে, এবং তারা জানে যে রিফাত ওয়াটার টেকনোলজি তাদের কমিটমেন্ট, তাদের সততার মানে বিন্দু মাত্র আমরা কম্প্রোমাইজ করি না, এবং তাদের এটা বিলিভ করতে আমরা সক্ষম হয়েছি। শুধু এটাই না, আমি 10টা কোম্পানির এখন ডিলার, শুধু গাজীপুরের 10টা কোম্পানি ডিলার, এবং তারা আমাকে মান্থলি ক্রেডিট দেয়। এখন যদি আমি চিন্তা করি তাহলে আমার পুঁজি হয়ে যাবে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা। হ্যাঁ, সেটা আমি যেহেতু পর্যায়ক্রমে আমি সেল করে তাদেরকে পেমেন্ট দিচ্ছি। সেই জায়গা থেকে আমার তো অনেক আশা। আমার হচ্ছে যে মানুষকে আসলে একটা মেসেজ আমার ক্লিয়ার করা প্রয়োজন। আমি কেন এই পেশাটা আসলে আসলাম, আমি সোসিওলজি স্টুডেন্ট, আমার কাছে সবসময় মনে হইতো মানুষের জন্য কিছু একটা করা প্রয়োজন। কিভাবে সহযোগিতা করব, তো অনেকগুলো সেক্টর, মানে আপনি বারবার বলছেন যে আপনার কি ভালো লাগে, কি করতে ভালো লাগে। তো আমার কাছে মনে হয়েছে মানুষকে সহযোগিতা করতে হলে এমন একটা সিস্টেম চুজ করতে হবে যেটা মানুষের উপকার হবে, সেটার বিনিময়ে যেন আমার মানে আর্নটা হয়। তো এটা আমি তখন চিন্তা করলাম, তো পানিটা আজ হোক কাল হোক পশু হোক সবারই প্রয়োজন। এবং আমার কাছে এরকম আমি স্টাডি করতে গিয়ে আমি জানলাম যে আগামী দিনে যদি পৃথিবীতে কখনো যুদ্ধ হয় তাহলে এই পানি নিয়ে যুদ্ধ হবে। কেন? কারণ হচ্ছে আমাদের যে আবহাওয়া, আমাদের যে এখন পরিস্থিতি, আস্তে আস্তে আপনার পানির লেয়ারটা নিচে চলে যাচ্ছে, লেয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং কি নদী নালা খাল বিলের দিকে লক্ষ্য করলেই দেখা যায় যে পানি কিন্তু আগের মতো আর পাওয়া যাচ্ছে না, কারণ সময়ে যখন বৃষ্টির প্রয়োজন তখন হচ্ছে না, ও সময়ে কিন্তু আপনার বৃষ্টি হচ্ছে। এটার কারণ হলো মানুষের এই যে সামাজিকতা বা আমাদের যে ব্যবহারের যে সিস্টেমগুলো, আমরা আসলে প্রকৃতির সঙ্গে অ্যাডজাস্ট করে করছি না। প্রকৃতি যেভাবে চাই সেটা কিন্তু আমরা করি না, যেটা শিক্ষা কিন্তু করোনা দিয়ে গেলো আমাদেরকে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ওয়াটারটা এটা নিয়ে কাজ করা যায়, এবং এটা মানুষের যেহেতু প্রয়োজন হবে, এবং এটাকে কিভাবে মানে পিউরিফায়ার করে, হ্যাঁ পিউরিফায়ার করে। আপনি কি একটা জিনিস বলবেন যে আমরা ঘরে সাধারণত অনেকেই পানি সিদ্ধ করে খাই, পিউরিফাইড ওয়াটার সিদ্ধ করে খাওয়া পানির মধ্যে কতটা পার্থক্য আছে? চমৎকার একটা প্রশ্ন করছেন স্যার। আমি এটা বলতে চাইছিলাম বা বলবো সামনে, এরকম চিন্তা করছিলাম। আমি বলি আমরা হয়তো চিন্তাই করে থাকি বা ভেবে নেই যে পানি মনে হয় ফুটিয়ে খেলে পানিটা বিশুদ্ধ হয়। অ্যাকচুয়ালি না। কেন? কারণ হচ্ছে পানি যদি আমরা এটাকে সিদ্ধ করি, গরম করি, যে মানে আপনার টেম্পারেচার গরম করা দরকার সেটা তো আমরা করি না, এই একটা। আরেকটা হচ্ছে পানি যখন আমরা ফুটাচ্ছি তখন এটার অক্সিজেন কমে যাচ্ছে। পানি যেহেতু 2টা উপাদান দ্বারা তৈরি, সেটাও রাসায়নিক, আপনার হাইড্রোজেন এবং অক্সিজেন। তো একটা অক্সিজেন 2টা হাইড্রোজেন। এখন আপনার যদি অক্সিজেনই কমে যায় তাহলে কিন্তু আপনার পানিটা কি হয়ে গেল, মৃতপ্রায়। এই একটা। আরেকটা হচ্ছে
পানিতে যে ধরনের খনিজ পদার্থগুলো থাকে সেগুলো আস্তে আস্তে জমাট বাঁধা শুরু করে, দেখবেন যে ওই পাতিলের নিচে লেয়ার পড়ে যায়। এবং পানিতে যদি কোনো জীবাণু থাকে সেটা যদি মরেও যায় তাহলে তার ধ্বংসাবশেষ থাকে, সেটা তো আমরা পরিষ্কার করতে পারি না, মানে পিউরিফাই করতে পারছি না, তাহলে সেটাও কিন্তু আমরা নিচ্ছি, এর জন্য পানিটা দুর্গন্ধ হয়। আরেকটা যেটা হয় যে আপনার জীবাণুরা বুঝতে পারে, বিশেষ করে পানিতে ইকোলাই নামে একটা জীবাণু থাকে, তার ধর্মই হচ্ছে যে কেউ যদি তাকে মানে অ্যাটাক করতে আসে তাহলে তার উপরে একটা আবরণ তৈরি করে, যেটা হচ্ছে যে পানি গরম করলেও নির্দিষ্ট পরিমাণ না হলে সেই আবরণ কিন্তু ভাঙে না, তার মানে জীবাণু মরতেছেও না স্যার। তো এইভাবে আসলে পানিটা মানে বিশুদ্ধ হচ্ছে না। আবার আমরা চিন্তা করি অনেকেই যে বাজার থেকে ম্যানুয়াল ফিল্টার কিনে নিয়ে আসবো, যে ফিল্টার আমরা পানি ঢালবো এবং পানিটা পরিষ্কার হবে আমরা খাবো, এবং অনেকেই হয়তো আমরা এইভাবে ব্যবহার করে আসছি, কিন্তু আসলে এটাও সঠিক না। কারণ হচ্ছে পানিতে ক্ষুদ্র কণার ব্যাস হচ্ছে 0.02%, 0.02%। আর হচ্ছে যে যে আমরা যে ফিল্টারটা কিনে নিয়ে আসলাম সেটা শুরুই হলো 5 মাইক্রন থেকে। তো এই যে 5 মাইক্রন আর হলো 0.02% মাইক্রন, এটা তো মানে অনেক ডিফারেন্স। তার মানে এই ছিদ্র দিয়ে সহজে এই জীবাণুগুলো কিন্তু পাস হয়ে যায়, এই একটা। আরেকটা হচ্ছে যে পানি আমরা কিভাবে মানে আমরা পরিমাপ করি বা বুঝি, এটা হচ্ছে টিডিএস আমরা মাপি। টিডিএস হচ্ছে মানে ডিসলভ সলিড, আপনার যেটা হচ্ছে যে কখনোই পানির সঙ্গে আপনি মিশতেছে না, যে সলিড পদার্থগুলো এগুলো যদি ধরে আটকাইতে না পারে ফিল্টার বা, তাহলে তো আপনার পানিটা বিশুদ্ধ হলো না। এই জন্য হচ্ছে যে এখন যেটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে লেটেস্ট হচ্ছে ইউএসএ টেকনোলজি। ইউএসএ টেকনোলজি তারা কি করছেন, রিভার্স অসমোসিস। রিভার্স অসমোসিস হচ্ছে এমন একটা জিনিস, সেটা হলো অর্ধভেদ্র একটা ছিদ্র, মানে ছিদ্র দিয়ে তার ব্যাসটা কত, তার ব্যাস হচ্ছে 0.0001, 0.0001। সেই ব্যাস দিয়ে পানিটা বুস্টার একটা পাম্প দিয়ে প্রেশার দেওয়া হয়, পানিটাকে, ঘন যে পানিটাকে প্রেশার দেওয়া হয়। প্রেশার দেওয়ার ফলে এখানে যে জীবাণুই যেহেতু আপনার ব্যাস হচ্ছে 0.02, তার মানে এটি যেতে পারে না, এক, তাহলে অন্যান্য মেটাল পদার্থ যাওয়ার কোনো সুযোগই নেই। তো পানিটা তখন দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে ওয়েস্টেজ হয়ে ড্রেনেজ হয়ে চলে যায়, আর একটা ফ্রেশ পানি গিয়ে রিজার্ভে জমা হয়। ওই রিজার্ভ পানিটাই আসলে আমরা মানে আমরা পাচ্ছি যেটা না, বিশুদ্ধ মানে পানি। এটা তো একটা তো হলো যে একটা বিশুদ্ধ পানি মানুষকে পান করানো হলো, আবার ব্যবসা করাও হলো। জি, সো আমি তো মনে করি আমরা যেটা সবসময় বলি যে মানুষের কাজে লাগে, মানুষের উপকার হয়, মানুষের জীবনে কোনো একটা ইম্প্যাক্ট তৈরি হয়, সেইগুলো ব্যবসা আসলে অনেকেই। এবং আমার মনে হয় এটার এই ব্যবসা মানে নিঃশেষ হবে না কখনো, এটার চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে। থাকবে। কারণ হচ্ছে আমরা এখন তো আসলে ডিরেক্ট পানি কেউই খাই না। আমার মনে হয় গ্রামের মানুষও এখন কলের পানিও খুব মানে ডিপ টিউবওয়েল না হলে নর্মাল যে চাপকল, সে পানিও আমি গ্রামে দেখেছি ডিপ টিউবওয়েল ছাড়া কেউ পানি খায় না। শহরে তো নর্মাল ট্যাপের পানি টোটালি কেউ খায় না, হয় সিদ্ধ করে যারা একটু কম বোঝে, অথবা যাদের একটু অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত বা একটু বেটার, তারা আপনার এগুলো ফিল্টার ব্যবহার করে খায়। সো আমি মনে করি এখানে মানব সেবার যেমন সুযোগ আছে, বিজনেসেরও একটা ব্যাপক অপরচুনিটি আছে। আমরা শুনবো আবার আপনার কথা, আপনার আগামীর পরিকল্পনা নিয়ে। তার আগে আমরা একটু আপনার কাছে আসতে চাই আপা, যদি একটু বলেন যে আমাদের আপনি যে ব্যবসা করছেন শিলামণি, কি কি প্রোডাক্ট আপনার এখন? আমার প্রোডাক্ট হচ্ছে নকশি কাঁথা, হচ্ছে নকশি বেডশিট, হ্যান্ড প্রিন্টের শাড়ি আর ব্লক প্রিন্টের শাড়ি, 3 পিস, সবগুলো আমি নিজেই কিছু অ্যাড করে ফেলেছেন। হ্যাঁ হ্যাঁ, প্রথমে নকশি কাঁথা দিয়ে শুরু করি, তারপর ভাবলাম যে না আরও কিছু অ্যাড করি, তারপর হচ্ছে হ্যান্ড প্রিন্ট ব্লক প্রিন্টের উপরে একটা কোর্স করি, ওটা করার পর এখন ওটা নিয়েও কাজ করতেছি ব্লক প্রিন্টের উপরে। সবগুলো কাজ আমি নিজেই করি, বা নকশি কাঁথার জন্য যেহেতু নকশি কাঁথা চাহিদা আছে আলহামদুলিল্লাহ, একা পক্ষে সম্ভব না, সেক্ষেত্রে আমি কর্মী রেখেছি, তো আমরা মিলেই কাজ করতেছি আলহামদুলিল্লাহ, ভালো সাড়া পাচ্ছি ফাউন্ডেশনে। এই জার্নিতে কোনো ভুলের কথা মনে হয় যে আমার এই ভুলটা না করলেও হতো? সেটা আপনার ব্যক্তিগত জীবনও হইতে পারে, উদ্যোক্তা লাইফও হইতে পারে। জি স্যার, ভুলের মধ্যে আমি বলবো যে মানে শর্টকাট সাংসারিক হওয়া যেটাকে বলে, যে
তা আমি অল্প বয়সেই বিয়ে হয়ে যায়, বিয়ের পর থেকে মানে পুরো সাংসারিক হয়ে যাই, আমি সংসার নিয়েই ব্যস্ত থাকতাম। যে আমি যে একটা কাজ পারি ওটার প্রতি আমার কোনো ছিল না যে না আমি একটা কাজ পারি বা এই কাজটা দিয়ে আমি সামনে এগোতে পারবো, ওইরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। তো আমি বলবো যে বিয়ে করাটা মানে আর্লি বিয়ে করাটা, হ্যাঁ হ্যাঁ আর্লি এটা- বিয়ে করাটা এনিওয়ে সবই ভাগ্য। কিন্তু আজকে আপনার একটা পরিচয় তৈরি হয়েছে। আমি যে কথাটা সবসময় বলি যে একটা মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার কাজ। সেরকম একটা পরিচয় আপনার আজকে তৈরি হয়েছে। কি স্বপ্ন দেখেন নিজেকে নিয়ে আগামী 5 বছর 10 বছর পরে? শিলামণি নিজেকে কোথায় দেখতে চান? জি স্যার, আমি আগামীতে দেখতে চাই যে আমার নিজস্ব একটা ব্র্যান্ড হবে, যে নকশি কাঁথা নিয়ে একটা ব্র্যান্ড হবে। বা আমার এখানে বর্তমানে 6 জন কর্মী কাজ করতেছে। বাহ, তো আমি চাচ্ছি যে আমার এমন একটি হবে যে গ্রামীণ নারীদের জন্য তো মানে হাজার হাজার নারী যাতে কাজ করে নিজের পরিবারে বা সমাজের অবদান রাখতে পারে। তো আমি এটা চাচ্ছি। আর হচ্ছে স্যার জেনে খুশি হবেন যে যার অনেকেই, কিন্তু আমি ফ্যামিলি থেকে সাপোর্ট পেয়েছি, আশেপাশে যারা আছে বলতো যে কাঁথা নিয়ে কাজ করবে, একদম হেয়ালি ভাবে দেখতো যে কাঁথা নিয়ে কাজ করে। এখনো বাট আমরা তো শিখেছি, কি হ্যাঁ, বললে আমাদের কি যায়? কাজকে ছোট করে তো দেখা যাবে না অবশ্যই। বাট এখন নিশ্চয়ই তারা সেগুলো আর বলে না। না না স্যার, এখন কিছু কিছু লোক বলে যে মানে যখন আমি ডেলিভারি দেই তো ডেলিভারি ম্যান তো আমার বাসা থেকে এসে নিয়ে যায়, বলে যে কাঁথা বিক্রি করে। মানে এরকমই একটা ওনাদের মধ্যে এখনো রয়ে গেল, যেহেতু ওনারা আগেরকার দিনের মানুষ। তো আমি কিছু বলি না, যে আমি আমার কাজ দিয়ে ওদের জবাবটা দিব, Right. মুখে দিব না। না, রাইট। তো কিন্তু আপনার হাজবেন্ড নিশ্চয়ই খুব খুশি। জি স্যার, আর আমার এই পর্যন্ত আসার পিছনে অবশ্যই ফাউন্ডেশন থেকে শিক্ষা নিয়েই আমার উদ্যোক্তা জীবনের আর কি শুরুটা। এখান থেকেই স্বপ্ন দেখে আমি আমার উদ্যোক্তা জীবন শুরু করি। আর হাজবেন্ড প্রবাসে থাকে সৌদি আরবে, উনিও এখানের একজনই সদস্য, ও আচ্ছা আচ্ছা, গ্রেট। 25তম বেচের। তো আমার হাজবেন্ড সব সময় আমার পাশে ছিল, মাশাআল্লাহ। বিদায় আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। তো স্যার আপনি জেনে খুশি হবেন যে আমরা আর কি 10 জন ভাই বোন মিলে, আপনি বলেছিলেন যে আপনারা বিভাগীয় পর্যায়ে সুপার শপ করেন, তো আমরা উপজেলা পর্যায়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ মাওনা সুপার শপ। ও আমরা- গ্রেট, জি স্যার, সেটাও আজকে আপনার মাধ্যমেই উদ্বোধন হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দোয়া করবেন স্যার। তো নিশ্চয়ই। আমি আমার মানে তানিশা নকশিঘরকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই, যে সবাই জানুক যে আমারও একটি ব্র্যান্ড আছে তানিশা নকশিঘর। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং আপনার এই আজকে পথ চলায় অনেকটা এগিয়ে যাওয়ার জন্য আপনার হাজবেন্ডকে অনেক Husband, অনেক জি। শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা চাই আজকে থেকে আরো অনেক বেশি এগিয়ে যাবেন, সেই দোয়া করছি। আপনার কাছে জানতে চাই যে আমি সাধারণত এই কথাটা জিজ্ঞেস করি কেন, যে আপনার জীবনে কোনো ভুল, এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে নিজের মনের ভিতরে নিয়ে আসা যে আরে আমার কি ভুল ছিল। আবার যারা শুনছে তাদের জন্য একটা অভিজ্ঞতা যে এই ভুলটা করা যাবে না। সেরকম কোনো ভুলের কথা বলবেন আপনি? ভুল কম বেশি আমার মনে হয় যে সবারই হয়। সবারই হয়, আমারও আছে। আমার ভুলটা ছিল, আমি যেহেতু গ্রাম থেকে আসছি শহরে সেই 2003-এ, তখন আমার ক্লাসমেট তার বড় ভাই, আমি নাম মেনশন করছি না, তো সে এডুকেটেড। আমার কাছে মনে হয়েছে যে কারো না কারো তো একটু সাজেশন প্রয়োজন বা দিক নির্দেশনা প্রয়োজন। তো তাকে আমি মনে প্রাণে মানে বিশ্বাস করতাম। আমার মনে হতো যে সে, তার ছোটো ভাই আমার ফ্রেন্ড, তো আমিও তো তার ছোটো ভাইয়ের মতো। এবং সে পরিচয় দিত যে আমরা 4 ভাই, আর এই বিলাল হোসেন রিফাত হয়েছে আমাদের আরেকটা ভাই। তো এরকম, তো ওনার সঙ্গে আমি ওনার যে কোনো বিজনেস বা যে কোনো পারপাসে আমি লেগে থাকি তার সঙ্গে। সেটা আমার ভাঙছে হলো স্যার 2023 সালে এসে। 2003 থেকে 2023 সাল, এই যে 20টা বছর আমাকে মিসইউজ করা হয়েছে। মানে আমি কিভাবে বুঝলাম যে আমাকে মিসইউজ করা হয়েছে? করোনার পরে যে আমার এই যে একটা ধাক্কা, আমি যেহেতু আবার নতুন করে বিজনেস শুরু করলাম, যখন আমি বিজনেসটা শপে পরিণত করলাম, শোরুমের যখন পরিণত করলাম, তখন উনি মানে বলতেছিলেন এরকম যে কি দরকার, আর এগুলো চলবে না, এরকম গাজীপুরে নাই, নতুন করে কেন এটা এরকম করতে হবে, আমার কাছে এরকম আইডিয়া আছে। তো আস্তে আস্তে দেখলাম যে না, ওনার কাছে মানে একটা ভুল মেসেজ সে দিচ্ছে, বোঝানোর চেষ্টা করছে যে তুমি স্বয়ংসম্পূর্ণ হলে তো আমার লিড মানবা না।
এই যে একটা ভুল, এটা আমাকে অনেক পিছিয়ে দিছে। বাট নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের মাধ্যমে আপনার সন্ধানে আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে না, নিজের যে ভিতরের যে একটা স্বপ্ন, সত্য প্রতিভা, এটাকে প্রকাশ করতে হলে অবশ্যই নিজের যে শিক্ষা কাজে লাগাতে হবে। আপনি তো বলছেন যে স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, সফলতা আসবে। আমার কাছে মনে হয়েছে যে যেভাবেই বলুন, আমার স্বপ্ন, আমি এটাকে বাস্তবায়ন করার জন্য আমি এটাকে কন্টিনিউ করব। তো আমার একটা মেসেজ হলো সবার প্রতি যে যেই আপনাকে গাইড করুক, কিন্তু আপনার নিজস্বতা যেন একদম True, মানে true. মানে নিজের গুলিয়ে একটা- দেওয়া যেন না হয়। অ্যাবসলিউটলি হ্যাঁ। ডিপেন্ডেন্সি খুব খারাপ জিনিস। খারাপ জিনিস। আপনার স্বপ্নের কথা বলছিলেন, জি। কোথায় দেখতে চায় রিফাত আগামী 10 বছর পরে নিজেকে? আচ্ছা স্যার, আমি এটার প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি একটা বিষয় একটু ক্লিয়ার করি। বাংলাদেশে প্রেক্ষাপটে আমরা এখনো মানে আমরা যারা আম জনতা, এক কথায় এখনো ওইভাবে আমরা আসলে ফেসবুক বলেন বা মিডিয়া বলেন বা যাই বলেন, যদিও এখন অনেকেই ব্যবহার করছে, আস্তে আস্তে এডুকেটেড হচ্ছি বা অনলাইন বেসিস এডুকেটেড হচ্ছি। এখন ওয়াটার পিউরিফায়ার অনেকেই সেল করে, বাট আমি গত 7 বছর 2019 সাল থেকে এখন পর্যন্ত, যেহেতু আমি এটার সঙ্গে জড়িত, আমি প্রচুর স্টাডি করছি, এটা নিয়ে কাজ করছি। অনেকেই অনেক ধরনের মানে আপনার ট্রাফে ফেলে কাস্টমারকে এক ধরনের ভুল বুঝিয়ে ওয়াটার পিউরিফায়ারগুলো বিক্রি করা হয়। আমি একটা মেসেজ ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা বাজারে গিয়ে মানে পিউরিফায়ার কিনবো, কিন্তু সেটা অবশ্যই যেন রিভার্স অসমোসিস হয়, যেটাকে আরও ওয়াটার পিউরিফায়ার হয়, ইউএসএ টেকনোলজি হয়। এবং এটা হইলেই চলবে না। ওয়াটার পিউরিফায়ার যখন আপনার রিভার্স অসমোসিস ইউজ করা হয়, তখন ভালো গুণের পাশাপাশি, যেমন ধরেন আমরা কি করছি, জীবাণুকে রিমুভ করার জন্য অথবা খারাপ যে খনিজ পদার্থগুলো এগুলো রিমুভ করার জন্য সীসা, পারদ অথবা আয়রন, বা আমরা অনেকেই বলি যে যেটা হচ্ছে গ্রামের একটা প্রচলন আছে, বলি যে পানিতে আপনার অনেক সময় বালি আসে, হ্যাঁ, কাদামাটি আসে, এগুলোকে রিমুভ করার জন্য। এটার পাশাপাশি কিন্তু ভালো যে খনিজ পদার্থ, এগুলো কিন্তু রিমুভ হয়, এটা আমরা বলি না, বা আমাদের মতো যারা কাস্টমার আছে, বিজনেসম্যান আছে যারা, তারা কিন্তু বলছে না। এটা একটা খারাপ দিক। আমি যেটা স্টাডি করে যেটা পেলাম সেটা হচ্ছে যে পানির মাধ্যমেও কিন্তু ভিটামিন আমরা পেতে পারি চাইলেই। কীভাবে সম্ভব? আমরা যেমন বিভিন্ন শাকসবজি বা সামুদ্রিক মাছ থেকে যেমন আমরা ভিটামিন পাই, আমরা পানির সঙ্গেও চাইলে ভিটামিনটা আমরা অ্যাড করতে পারি। সেটা কীভাবে? আমরা একটা মিনারেল কার্টিজ যেন অবশ্যই যুক্ত করি। মিনারেলটা কি? মিনারেলটা এক ধরনের ভিটামিন। আর মিনারেল কী কী ধরনের হয় আমি আপনাকে একটু ক্লিয়ার করি স্যার আপনার মাধ্যমে। সেটা হচ্ছে যে আপনার পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফেট, বাইকার্বনেট, এগুলো কিন্তু পানি থেকে আমরা পেতে পারি, খনিজ উপাদান করি। তো যেহেতু রিভার্স অসমোসিস এগুলো রিমুভ করে, তো এই রিভার্স অসমোসিসের পরে টেস্ট অন অর্ডার থাকে, পানিটা টেস্ট বাড়ানোর জন্য। তারপরের ধাপটাই হচ্ছে মিনারেল কার্টিস। এই মিনারেল কার্টিসটা এই উপাদানগুলো তৈরি করা হয়। যখন আমরা পানিটা পিওর হয়ে রিজার্ভে যায়, রিজার্ভ থেকে বেক করে যখন ফসেটে চলে আসে, টেপে চলে আসে, তখন এই মিনারেলটা হয়ে আসে, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। এখন আমি আরেকটু ক্লিয়ার করি, আপনারা জানেন যে আয়োডিনের অভাবে কিন্তু আমরা গলগন্ড হওয়ার একটা সুযোগ আছে। হ্যাঁ, দেন হচ্ছে যে আমরা যদি চিন্তা করি যে ক্যালসিয়ামের অভাবে কিন্তু হাড়ের ক্ষয় হতে পারে, আপনার হচ্ছে দাঁতের হচ্ছে যে আপনার ক্ষয় হতে পারে। তো এগুলো প্রত্যেকটা উপাদান কিন্তু আমাদের জন্য প্রয়োজন, দেহের জন্য প্রয়োজন। তাহলে আমার একটা সাজেস্ট থাকবে, সেটা হচ্ছে যে আমরা যে পিউরিফায়ারই কিনি না কেন, সেটা যেন অবশ্যই মিনারেল ওয়াটার হয়, মিনারেল কার্টিজ দেওয়া হয়। আমি আপনার মাধ্যমে আরেকটা ইনফরমেশন দিতে চাই। রিফাত ওয়াটার টেকনোলজি এতদিন বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কাজ করছি, বাট আমরা আগামী মাস থেকে আমরা নিজেরাই ইনপুট করছি। আপনার হচ্ছে ভিয়েতনাম থেকে আমাদের নতুন, আপনার মাধ্যমে আমি আজকেই জানাচ্ছি, অনেকে জানে না কেউ, আমরা অলরেডি বিহাইন্ডে অনেক কাজ করছি। সেটা হচ্ছে জিরু জেন, আমাদের ব্র্যান্ডের নাম, ZEROZEN। জিরু জেনটা কেন? জিরু হচ্ছে বিশুদ্ধতার প্রতীক, আর জেন হচ্ছে মনের প্রশান্তি। মানে আপনার বিশুদ্ধতার মনের প্রশান্তি। আপনি এক গ্লাস পানি যদি আপনি ইউজ করেন মিনারেল ওয়াটার, আপনার কাছে মনেই হবে যে আমি একটা বিশুদ্ধ শান্তি নিচ্ছি, প্রশান্তি নিচ্ছি। এই জন্য এই ব্র্যান্ডটা এইভাবে নামকরণ। আমরা বাংলাদেশের, আমি এই লাইফের মধ্যে আমি বলতে পারি, চ্যালেঞ্জ করে আমরা প্রোডাক্ট দিব যে এই কোয়ালিটি প্রোডাক্ট অনেক ইনফোটারই আনতে পারবে না।
কারণ এটা নিয়ে আমি অনেক স্টাডি করছি এবং এটা নিয়ে অনেকভাবেই ভিয়েতনামের যারা ম্যানুফ্যাকচারার তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করছি এবং তারা যেভাবে আমাকে অ্যাডভাইস করার চেষ্টা করছে আমি মেনে নিইনি, বলছি না আমাকে এইভাবে এই উপাদানগুলো এতটুকু পরিমাণে এইভাবে আমাকে তৈরি করে দিতে হবে এবং তারা এগ্রি করে একটা পর্যায়ে গিয়ে আমরা ডিলে চলে আসছি। আমাদের অলরেডি কাজ শেষের দিকে, এখন আস্তে আস্তে আমরা প্রোডাকশনে চলে যাব। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ স্যার। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনাদের গল্প আমার তো খুবই ভালো লেগেছে এবং আমি মনে করি আজকের পরে আপনাদের সাথে মানুষের যোগাযোগ কোয়েরি আরো অনেক বেড়ে যাবে, সেলস বেড়ে যাবে, পরিচিতি বেড়ে যাবে এবং আপনাদের আজকে একটা ব্যাপক ব্র্যান্ডিং হলো। আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা। আপনার জন্য অনেক শুভকামনা এবং নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনকে অনেক বেশি কৃতজ্ঞতা। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, শুনলেন দুজনের গল্প, আমাদের রিফাত এবং আমাদের শিলামণি দুজনের গল্প আপনারা শুনলেন এবং আমি তো দারুণ অনুপ্রাণিত তাদেরকে নিয়ে, তাদের গল্প শুনে, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি তাদের গল্প আপনাদের মধ্যে একটা ভাবনা তৈরি করেছে। আপনারা বিজনেস আইডিয়া পেয়েছেন, সাহস পেয়েছেন, অনুপ্রেরণা পেয়েছেন, একটা ভাবনা পেয়েছেন এবং কি করা উচিত কি করা উচিত না, অল্প টাকা দিয়ে শুরু করা যায় সেই গল্পটাও আপনারা পেয়েছেন, সেই সত্যিটা আপনারা জেনেছেন। সো আমি মনে করি যে এখনই যেটা সবসময় বলি যে আমরা স্বপ্ন দেখি, সাহস করতে পারি না, সাহসটা করেন, সাহস করে শুরু করে দেন। আর শুধু শুরু করলে হবে না, লেগে থাকতে হবে, কারণ এর মধ্যে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, পড়ে যাবেন, হেরে যাবেন, হোঁচট খাবেন, আবার উঠে দাঁড়াতে হবে। এটাকেই বলে লেগে থাকা। এবং তারা যদি পারে, আবারও যে কথাটা বলছি, আপনি কেন পারবেন না? আপনি আরও বেটার কিছু করতে পারবেন। সেই স্বপ্ন নিয়ে আজকে থেকেই উদ্যোগ গ্রহণ করুন, চিন্তা করুন এবং আপনার স্বপ্নের, যেটা আপনার ভালো লাগে, যে কাজটা করে আপনি তৃপ্তি পাবেন, সেই ধরনের একটা প্রজেক্ট, সেই ধরনের একটা প্রোডাক্ট, সেই ধরনের একটা সার্ভিস নিয়ে নিজের ব্যবসাটা শুরু করেন। ইনশাল্লাহ আপনি যদি লেগে থাকেন আপনি সফল হবেনই। অনেক ধন্যবাদ।